সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে ফ্যামিলি মেডিসিন। আসলে স্বাস্থ্যসেবার শুরু যেখান থেকে হওয়া উচিত। আমরা এর আগেও দেখেছি, আমাদের ছোটবেলায় দেখেছি, হয়তো আপনারাও দেখেছেন যে আমাদের প্রত্যেকটি পরিবারের একজন পরামর্শদাতা থাকেন। বিশেষ করে যে এলাকার যিনি ডাক্তার রয়েছেন, অবশ্যই কোয়ালিফাইড ডক্টর, তার কাছে আমরা যে কোনো বিপদে আপদে যে কোনো ধরনের সমস্যায় আগে ছুটে যেতাম। সেটি কিন্তু পরিবারের একজন, আমি বলবো, অভিভাবকের মতোই তিনি কাজ করতেন। কিন্তু ধীরে ধীরে যখন দেশের জনসংখ্যা বাড়ছে, মানুষজন অনেক বেশি আলাদা হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই কনসেপ্টটি অনেকটাই ভেঙে গেছে। কিন্তু সমগ্র বিশ্বব্যাপী ফ্যামিলি মেডিসিন, অথবা আমরা বলছি যে একটি জিপি, যিনি যার মাধ্যমে ওনার রোগ অথবা বালাই যেগুলো নিয়ন্ত্রিত হয়, সেই জায়গাটি কিন্তু ঠিকই সমুন্নত রয়েছে, কিন্তু আমাদের এখানে কিন্তু সেটি সেইভাবে আর নেই। এখন ইচ্ছা করলেই কেউ চলে যাচ্ছেন একজন স্পেশালিস্টের কাছে, ইচ্ছা করলেই উনি এমন জায়গায় চলে যাচ্ছেন সেখানে হয়তো তার যাওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু যিনি প্রাথমিকভাবে তার রোগগুলোকে শনাক্ত করবেন অথবা যিনি রেফার করবেন, সেই জায়গাটি কিন্তু এখনও আমাদের হাতের নাগালের বাইরে রয়ে গেছে। অথচ ফ্যামিলি মেডিসিনের শুরুটাই হওয়া উচিত ছিল যে একজন মানুষকে ঠিকমতো তাকে নির্দেশ দেয়া, তাকে গাইড করা। সে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। বিশেষ করে ফ্যামিলি মেডিসিন, স্বাস্থ্যসেবা শুরু হোক যেখান থেকে। এবং আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমি বলবো, চিকিৎসা ক্ষেত্রে একজন অবশ্যই লিজেন্ড, ডাক্তার সিমিন এম আক্তার, চিফ অফ মেডিকেল সার্ভিসেস, প্রাভো হেলথ কেয়ার। এবং আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, ডাক্তার সিমিন এম আক্তার। আসসালামু আলাইকুম এবং অনেক ধন্যবাদ চ্যানেল 24-কে এবং আপনাকে ডক্টর হাসান। আমি আসলে যে কথাটি বলছিলাম যে দীর্ঘ প্রায় ৪৫ বছরের এই মেডিকেল ক্যারিয়ারে আজকে আপনি এখনো সপ্রতিভ এবং আমি বলবো স্বতঃস্ফূর্ত। কিভাবে আসলে এই এতদিন এই সেবাটি দেওয়ার পরেও নিজেকে এতটা সচল রেখেছেন? এবং আমরা শুরুটাই জানতে চাই যে আসলে আপনার এই মেডিকেল ক্যারিয়ার কিভাবে শুরু হলো? হ্যাঁ, ধন্যবাদ। প্রশ্নটি খুব সুন্দর, কিন্তু গল্পের মতো বলি। আমি বেসিক্যালি মাগুরার মেয়ে। বিয়ে হয়েছিল যখন আমি 3rd ইয়ার মেডিকেল কলেজে। হাজব্যান্ড কূটনৈতিক, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে ছিলেন। পাশ করার পর আমার যাত্রা দেশ বিদেশে হয়। 30 বছর বিদেশে, অর্থাৎ যে দেশে গেছি প্রত্যেকটাই রাজধানী। নিউ ইয়র্ক থেকে আরম্ভ করে থাইল্যান্ড, তারপরে ইউনাইটেড কিংডম, লন্ডন, মালয়েশিয়া, স্পেন, আবার ফিরে এসে থাইল্যান্ড। প্রত্যেক জায়গায় ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করার পর 80 সাল পরীক্ষা দিয়ে শেষ করে আমরা যখন প্রথম যাত্রা আরম্ভ করি, প্রত্যেক জায়গায় তখন সরকারি চাকরির স্ত্রী হিসাবে চাকরি করতে পারতাম না, কিন্তু সঙ্গে সঙ্গে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে একটা ডিগ্রি, হাসপাতালে কাজ, এবং সেটা ভলান্টারি কাজ হতো। সোশ্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকতাম। এখন অনেক লুকানো প্রতিভা মানুষের মধ্যে থাকে। এই প্রতিষ্ঠানগুলো যখন মানুষ যোগদান দেয়, তখন কিন্তু বেরিয়ে আসে কার কি ক্ষমতা আছে। আমি যখন যাত্রা আরম্ভ করি, নিউ ইয়র্কের অভিজ্ঞতা খুব ভালো ছিল। ওখানে প্রথমেই দেখলাম টার্শিয়ারি কেয়ারে দ্য বেস্ট ইনস্টিটিউটস ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট সাইনাইয়ের মতন জায়গা, নিউ ইয়র্ক হসপিটালের মতো জায়গা। থাইল্যান্ডে যখন আসলাম, মাহিডলে পড়াশোনা করলাম, পাবলিক হেলথে করলাম, ট্রপিক্যাল মেডিসিনের উপরে ডিগ্রি নিলাম। লন্ডনে যখন গেলাম, কিংস কলেজে মাস্টার্স করলাম, সেখানকার হাসপাতালগুলো দেখলাম। স্পেনে গেলাম, মালয়েশিয়া গেলাম, সেখানকার হাসপাতাল দেখলাম। ফিরে এসে যখন ব্যাংকক জেনারেলে আসলাম, তখন চাকরি আরম্ভ করি। কারণ অন্য জায়গায় চাকরি করতাম বিনা বেতনে। তখনও সরকার আমাদেরকে সেই স্বাধীনতা দেয় নাই যে বেতন নিব। তো ততদিনে অভিজ্ঞতা বেশ কিছুটা হয়ে গেছে। ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে জয়েন করি, তারপরে ডিরেক্টর হয়ে যাই। এমন একটা সুন্দর পরিবেশ, এমন একটা সুযোগ, জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনালের অ্যাক্রেডিটেশন প্রোগ্রামের মধ্যে কোয়ালিটি নিয়ে অনেক কাজ করার সুযোগ হলো। সেইখান থেকে প্রায় ধরেন 30 বছর হয়ে গেল। এখন বাংলাদেশে অ্যাপোলো হাসপাতালে তখন আমেরিকান সিইও ছিলেন। উনি কোথা থেকে খবর পেয়েছেন জানি না, আমার সাথে ঢাকা ব্যাংককেই সাক্ষাৎ হয়।
তারপরে আমরা অ্যাপোলো জয়েন করি। আমি এসে ওখানে 8 বছর হেড অফ কোয়ালিটি হিসেবে ছিলাম। এরপরে এত দিনের যাত্রা, এত জায়গার এত সুন্দর হাসপাতাল দেখে নানান রকমের সুবিধা অসুবিধা প্রত্যেক দেশেই আছে। আমি ভাবলাম যে আমি অবসর নিব, কিন্তু ওই সময় পরিচয় হলো এমন এক ব্যক্তির সাথে, মিস সিলভানা কাদের সিনহার সাথে, যিনি একটা নতুন প্রতিষ্ঠান আরম্ভ করছিলেন আচ্ছা। এবং সেটার নাম ব্রাভা হেলথ। উনি যখন আমাকে একটা অফার দিলেন যে নতুন আরম্ভ করছি, আমি তখন 29তম এমপ্লয়ি। লোভটা সামলাতে পারলাম না। ভাবলাম যে এত অভিজ্ঞতা, এত কিছু দেখেছি, সুন্দর একটা প্রতিষ্ঠান যদি গড়া যায় প্রথম থেকে, এরকম সুযোগ সবসময় পাওয়া যায় না। কারণ আপনি যখন কোনো প্রতিষ্ঠানের মাঝখানে ঢোকেন বা একটা সিনিয়র পজিশনে ঢোকেন, অলরেডি কিন্তু স্থাপন হয়ে গেছে, একটা কালচার ডেভেলপ হয়ে গেছে, একটা বেসিক অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে, কাঠামোটা রয়েছে। এইখানে প্রাভা কিন্তু নতুন তৈরি হচ্ছে এবং আমাদের ভিশন ড্রিম প্রাভার সিলভানার মাধ্যমেই ছিল যে ফ্যামিলি মেডিসিন একটা এমন স্পেশালিটি যেখানে প্রাথমিক সেবা দিয়ে মানুষকে আরম্ভ করতে হবে চিকিৎসা সেবা, যাতে ইংরেজিতে বলে 95% of your condition will be taken care of by your family doctor from cradle to grave। কথাটা শুনে আমার খুব ভালো লেগেছিল যে সত্যিই তো জ্বর, কাশি, ডায়রিয়া, পেটে ব্যথা, এগুলোর জন্য কেন আমি যাব একজন নিউরোলজিস্টের কাছে, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টের কাছে, গাইনোকোলজিস্টের কাছে? কিন্তু তাই হচ্ছিল কেন? বিকজ আমার একটা আস্থা, কনফিডেন্স আমার ওই পরিবারের ওই পরিচিত ডাক্তারের কাছে। তো সেইখানে ফ্যামিলি মেডিসিনের আগমন প্রাভার সূত্রে, এবং প্রাভা তখন স্বপ্নই ছিল যে ফ্যামিলি ডক্টরস অ্যান্ড ডায়াগনস্টিক্স, অর্থাৎ এটা কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচ ছিল, যেখানে ফ্যামিলি ডক্টরস মূল সেবা দিবেন, আপনার বেসিক চিকিৎসা আরম্ভ হবে ওনাদেরকে দিয়ে, জনগণ আসবে, অ্যাফোর্ডেবল, অ্যাক্সেসিবল কোয়ালিটি কেয়ার। এইটা নিয়ে আসলে আপনি ডাক্তার দেখালেন, উনাকে আমরা স্ক্রিন করে বসাচ্ছি প্রাভাতে অনেক ইন্টারভিউর পরে, উনারা যাতে আসলেই উন্নত মানের চিকিৎসা দিতে পারেন। এবং সেইটার পরে আপনার চিকিৎসা, আপনাকে তো আমি দেখলাম, আপনার কি অসুখ হতে পারে আমাকে তো এখন নির্ণয় করতে হবে, তো তখন তো আমার একটা ডায়াগনস্টিক লাগবে। সো ইন্টারনাল আমার একটা ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টার থাকতে হবে, যেটা আমার কন্ট্রোলে, যেখানে আমি জানবো যে কোয়ালিটি মেনটেন হচ্ছে কিনা। প্রাভাতে সেটা স্থাপন করা হলো অত্যন্ত দক্ষ গ্রুপের সাথে। আপনি রিপোর্ট পেয়ে গেলেন, ডাক্তার দেখে ফেললো, আপনি রিপোর্ট পেয়ে গেলেন। এখন আপনার দরকার একটা ফার্মেসি যেখানে আপনি ভালো মেডিসিন সংরক্ষিত হবে এবং সেই ওষুধ নিয়ে আপনি ফিরে যাবেন, আপনার সুচিকিৎসা হবে। এবং আমার ডাক্তার এমনভাবে উনারা ট্রেন্ড যে উনি আপনার খবর নেবেন, উনি ফোন করে খবর নেবেন যে আপনি সুস্থ আছেন কি না, আপনার আর কিছু লাগবে কি না। তো এইভাবেই প্রাভার যাত্রা, এবং আমার সৌভাগ্য যে আমি সামনের মাসে 16 তারিখে আমারও 8 বছর হয়ে যাবে এই যাত্রায়। এভার কেয়ারে ছিল 8 বছর, 7.5 বছর, এখানে 8 বছর। তো নানান অভিজ্ঞতা নিয়েই এই যাত্রা শুরু, এই জার্নি শুরু। খুব সুন্দর করে একই সঙ্গে আপনার জার্নির সঙ্গে ফ্যামিলি মেডিসিনের যে যাত্রাটি শুরু করছেন সেটিও আপনি খুব চমৎকার করে বর্ণনা করেছেন। আসলে আমি আরেকটু আপনার সম্পর্কে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে দেশ বিদেশের বিভিন্ন জায়গায়, হেলথ সেক্টরের বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা অর্জন করেছেন, এবং সর্বোপরি আমি দেখেছি কোয়ালিটির উপরে আপনি ভীষণভাবে দায়বদ্ধ, মানে এই ব্যাপারে খুব কম্প্রোমাইজ কখনোই করেন না, কোয়ালিটির বিষয়ে কাজ করেছেন। হঠাৎ এই কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করার আগ্রহটি কিভাবে তৈরি হলো? আসলে এটা আমার মনে হয় পরিবার থেকেই শুরু হয়। প্রত্যেক মানুষ যখন বড় হচ্ছে তখন তার পরিবার থেকেই কিছু শিক্ষা
পাওয়া হয়, তারপরে আপনার স্কুল, কলেজ, পরিবেশ। কিন্তু গোড়াতেই যদি আপনি বিশ্বাস করেন রাইট ইজ রাইট, হোয়াট ইজ ইনকারেক্ট ক্যানট বি ডান, তো ওটা আপনার ভিতরে এসে যাবে। তো কোয়ালিটি বিদেশে থাকাকালীন কোয়ালিটি যে ব্যতিক্রম হয় না তা বলবো না। সব হাসপাতালেই যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিই বলেন না কেন, কোয়ালিটি ধরে রাখা খুব কঠিন জিনিস, স্বাস্থ্যক্ষেত্রে তো বটেই। তো আমার ভালো লেগেছিল যখন আমি ব্যাংকক জেনারেল হাসপাতালে ফার্স্ট কাজ করি জিসিএ অ্যাক্রেডিটেশনের জন্য। এইখানে সুযোগটা হলো যে ফ্রম গ্রাউন্ড আপ আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টের নারী নক্ষত্র জানতে চাচ্ছেন, জানতে পারছেন যে কীভাবে চলা উচিত। জিসিআই কিন্তু চায় যে আপনি প্রত্যেকটা স্ট্যান্ডার্ড মিট করেন, অর্থাৎ আপনার রুগীর সেফটির জন্যে, তার সুরক্ষার জন্যে। কাজে আপনি যদি সেইখান থেকে যদি সরে যান তাহলে কিন্তু একটা বিপদ আসতে পারে। আর স্বাস্থ্য সেবা এমন একটা জায়গা, বিপদটা কিন্তু মৃত্যুতে চলে আসতে পারে, তাই না? তো সেই জিনিসটা তো আমরা কেউই কামনা করব না। তো আমার প্যাশনটা আমার মনে হয় সেখান থেকেই আরম্ভ হয়, যে কোয়ালিটি ফ্রম দ্য গ্রাউন্ড আপ। তারপর যখন অ্যাপোলোতে আসি, আমেরিকান সিইও আমাকে বলেন যে সিমিন আপনি কোয়ালিটি নিয়েই কাজ করেন, বিকজ আমাদের রিঅ্যাক্রেডিটেশন হবে। আমি দেখলাম এটা একটা বিশাল সুযোগ দেখার যে জেনারেটর রুমে কীভাবে বয়লার রুম মেনটেন হচ্ছে, ওটি কীভাবে মেনটেন হচ্ছে, ফার্মেসি কীভাবে মেনটেন হচ্ছে, ওষুধগুলোর স্টোরেজ কীভাবে হচ্ছে, ডাক্তারের কোয়ালিটি অফ সার্ভিস, কাস্টমার ফিডব্যাক, প্রত্যেকটাই কিন্তু জড়িত কোয়ালিটির সাথে। একেবারে সবগুলো মিলিয়েই কিন্তু কোয়ালিটি সার্ভিস। যে কোনো একটা জিনিস খুব ভালো করে করলেই যে কোয়ালিটি হচ্ছে সেটা কিন্তু অসম্ভব। প্রত্যেকটা পয়েন্টে, আর যেহেতু আমার মনের মধ্যে সবসময় পারফেকশনিস্ট বলবো না, কিন্তু ভালো লাগে সব কিছুই সোজা যেন হয়, সব কিছুই যেন সুন্দরভাবে গুছানো হয়, প্রত্যেকেই যেন নিষ্ঠার সাথে কাজ করে, প্রত্যেকেই যেন নিজের কাজ বোঝে, যাকে আমি যে কাজের জন্য নিচ্ছি সে যেন সেই কাজের জন্যে উপযুক্ত। এগুলো কিন্তু বছরের পর বছর দেখেছি যে দিস ইজ পার্ট অফ এভরিথিং লিডিং টু কোয়ালিটি। You don't have the right person, you don't have the right qualification, you don't have the right training, you will not get quality. একদম এই জায়গাটিতে আসলে আমরা অনেক সময় ভুল করে বসি যে অ্যাপ্রোপ্রিয়েট পারসন অ্যাপ্রোপ্রিয়েট কাজের জন্য রাখি না, কিন্তু কোয়ালিটি আশা করে থাকি। এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি। আমরা যদি আসলে আপনার আরো একটু নিজস্ব জীবন সম্পর্কে জানতে চাই, যে নিজে কি আসলে ডাক্তার হতে চেয়েছিলেন নাকি পারিবারিক কোনো চাপ ছিল, বা আপনার ফ্যামিলি আপনাকে কিভাবে এভাবে প্রভাবিত করেছিল? ইন্টারেস্টিং প্রশ্ন, কিন্তু খুব সাধারণ, অনেকেই বোধহয় একই জবাব দেন। আমার ছাত্রী খারাপ ছিলাম না কোনো সময়। তো বাবা খুব মেধাবী ছিলেন, আমাদের চাচা, ফুপু, খালা, মামা সবাই খুব শিক্ষিত। তো আমার কি পড়বো বুঝতে পারছিলাম না। ইন্টারমিডিয়েটের পরে আমার মনে আছে আমার মা আমাকে নিয়ে যেতেন আমার কিছু মুরব্বির কাছে, বলেন তো ওর কি পড়া উচিত। তো আমার মায়ের ইচ্ছা ছিল যে উনি ডাক্তার হবেন। তো যখন পরীক্ষা দিলাম, অ্যাডমিশন হয়ে গেল ঢাকা মেডিকেল কলেজের মতো একটা প্রতিষ্ঠানে, আমার ডাক্তারি যাত্রা শুরু। একেবারেই, মানে এখানেও কিছু অনুপ্রেরণা ছিল আপনার মায়ের। একই সঙ্গে আমি জানতে চাই যে আসলে আমরা সবসময় জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, কিন্তু আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটি মূলত কিউরেটিভ। যখনই রোগ হবে তখন আমরা ছুটে যাই ডাক্তারের কাছে, অথবা স্ট্যান্ড বাই, যদি রোগ হয় তাহলে আমরা এই ব্যাপারটাকে গুরুত্ব দিই, তার আগ পর্যন্ত কিন্তু আর কোনো কথা নেই। কিন্তু প্রাভা এবং যেখানে আপনি কাজ করছেন সেখানে কিন্তু কিউরেটিভ ভার্সাস যদি প্রিভেন্টিভ আমরা তুলনা করে থাকি, সেখানে প্রিভেন্টিভ সাইডটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, এবং ইউ আর বোথ সার্ভিং ইন বোথ ওয়েজ। সো এই জায়গাটিতে আসলে কিভাবে সমন্বয় করছেন, এবং এই প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে আপনি কাজ করেছেন, এই জায়গাটির সাথে ফ্যামিলি মেডিসিনের একটি সংযুক্তি রয়েছে, সেটি যদি বলতেন। খুব সুন্দর প্রশ্ন। ফ্যামিলি মেডিসিনের মানেই হলো টু মেক অ্যান ইম্প্যাক্ট ইন প্রাইমারি হেলথ কেয়ার, টু মেক অ্যান ইম্প্যাক্ট ইন দ্য হেলথ সিস্টেম, টু রিডিউস দ্য বার্ডেন অফ দ্য হেলথ সিস্টেম। অর্থাৎ
এমনভাবে সেবা দিব যাতে আমার বোঝা স্বাস্থ্য ব্যবস্থায় যেন বোঝাটা কম হয়। আপনি যেটা শুরু করেছিলেন, আরম্ভ করেছিলেন কথাটা বলে যে ৬০-৭০ বছর আগে আমাদের মা খালা চাচা ফুপুদের কিন্তু ওই আলম চাচা, রহমান চাচা ইনারাই আসতেন, পুরো পরিবারকে দেখতেন। তারপরেও কিন্তু যুগের সাথে, সময়ের সাথে অনেক পরিবর্তন হয় এবং মেডিসিন ইমপারফেক্ট সায়েন্স, কিন্তু ডেভেলপমেন্ট তো হতে থাকবে। তো স্পেশালাইজেশনের আরম্ভ হয়। ফ্যামিলি মেডিসিন একটু তলিয়ে গেছে বাংলাদেশে। অন্য দেশে যে নাই তা না, ব্রিটিশ এনএইচএস সিস্টেমে ওখানে কিন্তু আপনার জিপি সিস্টেম আছে আচ্ছা, এবং সমস্যাও আছে, কিন্তু ওটা ধরে রেখেছে ওনারা। আমেরিকায় আছে ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট, ওটাও 3 বছরের কোর্স। অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে, সব জায়গায় আছে। অত্যন্ত মেধাবী ছাত্ররা বেসিক এমবিবিএস করে ওটার মধ্যে আসে। ফ্যামিলি মেডিসিনের রিজনটা আমরা যেটা প্রাভাতে যে জন্য আরম্ভ করি, যে আমরা তো একটা আউটপেশেন্ট ফ্যাসিলিটি, আমরা ইনপেশেন্ট না। আউটপেশেন্টে ওপিডি সিস্টেমের মধ্যে যদি আমি রুগীকে প্রথমত সচেতন করা যে আমরা আছি, একটা বিশ্বাস করা যে আমার কাছে আসলে আপনাকে টার্সিয়ারি কেয়ারে যাওয়ার প্রয়োজন নাই, ওখানে অনেক বিশেষজ্ঞ আছেন, অত্যন্ত ব্যস্ত, ভিড়, লাইন, কিন্তু আপনি প্রথমে এসে দেখেন একটা সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার পরিবেশে কোয়ালিটি মেনটেন করে, যেখানে আপনি গুণগত মানে কোনো ত্রুটি পাবেন না, যতটা সম্ভব মানুষের পক্ষে যতটা সম্ভব। সেখানে এসে যখন আপনি চিকিৎসাটা পাচ্ছেন ফ্যামিলি মেডিসিন ডাক্তারের কাছে, তারপরে আপনি সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে যাচ্ছেন, তখন আপনি মনে করছেন যে বেশ ভালো, আমি তাহলে আমার মা বাবাকেও পাঠাই বা আমার ছেলে মেয়েকেও পাঠাই। আপনি দেখবেন একটা কনফিডেন্স আসবে যে সিস্টেমটা পাওয়ার খুব ভালো, আমি কিন্তু স্পেশালিস্টদেরকে একেবারেই অমান্য করছি না, অগ্রাহ্য করছি না, অসম্মান করছি না, অবশ্যই আমার বিশেষজ্ঞ লাগবে। তো সেই জন্যই কিন্তু সিলভানা প্রাভা যখন প্রথম আরম্ভ করে, আমরা যখন শুরু করি, আমরা ফ্যামিলি হেলথ প্রফেশনাল বলে গ্রুপটাকে তৈরি করেছিলাম। ফ্যামিলি মেডিসিন ডক্টর, অবস্টেট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট, পিডিয়াট্রিশিয়ান, অপথ্যালমোলজিস্ট, ডেন্টিস্ট, সাথে সাপোর্টিং সিস্টেম ছিল নার্স, টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট, নিউট্রিশনিস্ট, হেলথ কোচ। এটা নিয়েই একটা গ্রুপ তৈরি হয় এবং যখন প্রয়োজন হবে আপনার বেসিক রোগের নির্ণয়ের পরে আপনি কিন্তু রেফার করে দেবেন আপনার স্পেশালিস্ট। একদম একদম, সেটি জরুরি। আমাদের এখানে ফ্যামিলি মেডিসিনের ধরেন 20 জন ডাক্তার আছে, সিনিয়র জুনিয়র মিলে। জুনিয়ররা জয়েন করেন যখন কোভিড আরম্ভ হলো, তখন অনলাইন কল শয়ে না হাজারে হাজারে আসতে আরম্ভ করলো। প্রয়োজন ছিল ইমিডিয়েট ইয়াং পিপল হু ক্যান অ্যাটেন্ড দ্য কল, কিন্তু জ্ঞান আছে, ডাক্তারি বিদ্যাটা তাদের আছে, তো তারা আমাদের টিমকে জয়েন করলো। তারা এখন গ্রুম আপ হচ্ছে, তারা এখন আরও অভিভূত হচ্ছে যে হ্যাঁ, এটা একটা স্পেশালিটি যেটায় আমরা এগিয়ে যেতে পারি, দক্ষতা দেখাতে পারি। রেফারেল সিস্টেমটা আমাদের প্রাভার মধ্যে খুব ওয়েল স্ট্যাবলিশড। আমার ফ্যামিলি ডক্টর, আপনার মতন কার্ডিওলজিস্ট, আরও যে নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, রেসপিরেটরি স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট, অন্য স্পেশালিটির যে ডাক্তাররা আছেন তাদের কাছে রেফার করে দিবেন এবং ওনারা কিন্তু কোলাবোরেশন করবেন, এটা এসেনশিয়াল। আমি ফ্যামিলি ডাক্তার, আপনি কার্ডিওলজিস্ট, আপনার কাছে আমি রুগী পাঠালাম, আপনি দেখে চিকিৎসা দিয়ে ফলো আপ আপনার সাথে করলেন, তারপরে কিন্তু উনাকে আমি বাকি যাত্রাটা কিন্তু আমি দেখে দিব, যাতে উনাকে আপনার সময় অন্য একজন যার ভীষণ প্রয়োজন আপনার সময় নেওয়ার, সেটার যেন সুযোগ পায়। একদমই একদমই যথার্থ বলেছেন। আসলে আমি একই প্রসঙ্গে চলে আসি যে এই যে স্ট্রং একটা রেফারেল সিস্টেম, যেটির আসলে অভাবে আমরা ভুগছি সমগ্র দেশ, এবং এই যে রেফারেল এবং ফিডব্যাক এবং যে রেফারেল তার কাছে পুনরায় পাঠিয়ে দেয়া, এই জায়গাটিতে আসলে আমরা পিছিয়ে আছি। জি, এবং সেই জায়গাটিতে আপনারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এবং হয়তো
অনেকখানি করেছেনও বটে। জি তো সেই জায়গাটিতে সমগ্র দেশের এই রেফারেল সিস্টেমের ব্যাপারে বিশেষ করে আমরা যদি একটু প্রান্তিক জনগোষ্ঠীর দিকে যাই, সেখানে একেবারে যে আমাদের হেলথ স্ট্রাকচারটি রয়েছে, জি যে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে জেলা সদর হসপিটাল, মেডিকেল কলেজ, টারশিয়ারি কেয়ার হসপিটাল, তো এই প্রপার রেফারেল সিস্টেমটা কিন্তু আসলে ঠিকভাবে আসলে হয় না। এই জায়গাটি কি হেলথ সিস্টেমকে কিছুটা ব্যাহত করছে কিনা? সময় অল্প, প্রশ্নটা বিশাল, সারাদিনও আলোচনা করা যেতে পারে। অল্প কথায় যদি বলি, আমি সরকারি চাকরি করি নাই, কিন্তু আমি জানি যে ওয়ার্ডে কমিউনিটি হেলথ ওয়ার্কার্স আছে, তারপরে আপনার ইউনিয়নে ওয়ার্কার্সরা আছে, উপজেলায় হাসপাতাল আছে, সদরে ডিস্ট্রিক্টে সেখানে হাসপাতাল আছে এবং সিভিল সার্জনরা দেখছেন তাদের, এবং তারপরে টারশিয়ারি কেয়ার হাসপাতাল একেবারে আপনার ক্যাপিটালে আছে। কিন্তু আমি এক্সাম্পল দিতে পারি একেবারে আমার নিজের ডিস্ট্রিক্টের কথা বলে, যে আমি সেখানে মাগুরায় গেলাম, আমি ওখানে ছোট ক্লিনিক দেখলাম, ওখানকার মাঝারি জেলা হাসপাতাল দেখলাম, ওখানকার সিস্টেম দেখলাম। সরকার বলবো অনেক কাজ করেছেন, কিন্তু অসম্পূর্ণ, কারণ সিস্টেমটা এমন, কেউ তো যেতে পারছে না। খালি কেন হাসপাতালগুলো, ক্লিনিকগুলো কেন খালি? যে মানুষটির সেবার জন্য যাচ্ছে ক্লিনিকটায় বা হাসপাতালে, সেখানে আপনার মেশিন আছে, টেকনোলজিস্ট নাই, ডাক্তার নিয়োগ করা হয়েছে, কিন্তু উনি ওখানে থাকছেন না, সবাই শহরে থাকতে চায়। তো আমার মনে হয় সেইখানে একটা বিরাট সুযোগ, এমনভাবে কাঠামোটা সাজাতে হবে যে লোকেরা নিজের ডিস্ট্রিক্টে কাজ করতে রাজি হবে, নিজের ডিস্ট্রিক্টে গো ব্যাক টু ইয়োর রুটস। যদি প্রত্যেকে নিজের ডিস্ট্রিক্টে কাজ করে, যে যার নিজের মানে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা এবং সুশাসন, এইগুলো যদি যার যার নিজের সংসার, প্রতিষ্ঠান, ডিস্ট্রিক্ট, দেশে করে, কোনো কারণ নাই কাঠামোটা সুন্দরভাবে চালু হবে না। লোকের অভাব, এবং শিক্ষিত লোকের অভাব, ট্রেন্ড লোকের অভাব, আপনার ট্রেনিং অত্যন্ত প্রয়োজন। আমি মনে করি আমাদের এটা তো স্কিলড একটা সার্ভিস, হেলথ কেয়ারটা স্কিলড পিপলের প্রয়োজন, এখানে একটা বিশাল অভাব রয়েছে। এবং একই সঙ্গে সেই যারা থাকবে তাদের সেই সুযোগ সুবিধা, অবকাঠামো, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আমরা বিষয়টি নিয়ে আরো কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই। নিশ্চয়ই ফিরে এসে আপনার সাথে আরো আলোচনা হবে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। কথা বলছিলাম ফ্যামিলি মেডিসিন, যেখান থেকে শুরু হোক স্বাস্থ্যসেবা। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা কথা বলছিলাম ফ্যামিলি মেডিসিনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেখান থেকে শুরু হোক আমাদের স্বাস্থ্যসেবা। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার সিমিন এম আক্তার। ডাক্তার সিমিন, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, যে আসলে ফ্যামিলি মেডিসিনকে আপনারা প্রমোট করছেন, গত অনেক বছর ধরে আপনি এর সাথে সম্পৃক্ত আছেন। তো যারা এই সেবাটি দিচ্ছেন তাদের কোয়ালিফিকেশন, যোগ্যতা এবং যে মানে ফ্যামিলি মেডিসিন সেলফ ইজ এ স্পেশালিটি, তাদের দক্ষ জনবল তৈরি করার ক্ষেত্রে আসলে কতখানি আপনি চিন্তা করছেন? একই সঙ্গে আমি বলবো যে কি ধরনের সেবাগুলো এই মুহূর্তে আপনার প্রদান করছেন? জি, ধন্যবাদ। প্রথমত, ফ্যামিলি মেডিসিন একটা স্পেশালিটি। বাংলাদেশে এটা এমডি একটা কোর্স ছিল, যেটা আপনার বিএসএমএমইউতে কিছু দিনের জন্য আরম্ভ হয়েছিল, কিন্তু আমাদের অক্লান্ত চেষ্টা এবং একজন ডাক্তার ছিলেন, আছেন কর্নেল কবির, উনি প্রাভাতে ছিলেন, উনি প্রথম ফ্যামিলি মেডিসিনের এমডি ডিগ্রিটা নেন। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে বিএমডিসি থেকে এবং বিসিপিএস থেকে এটা অ্যাকসেপ্ট করা হয় যে একটা স্পেশালিটি হিসাবে কোর্সটা স্টার্ট হোক, আবার রিস্টার্ট হোক। তো এইটার জন্য ট্রেনিং দরকার। ট্রেনিংয়ের জন্যে আমরা কিন্তু প্রাভাত থেকে মোটামুটি একটা কাঠামো দাঁড় করিয়ে ফেলেছি। যখনই আমরা সিগন্যাল পাবো আমরা আরম্ভ করে দিব। নিজেদের ডাক্তার যারা আছেন তাদের সম্বন্ধে যদি বলতে যাই, তাদেরকে অনেক রকমের ইন্টারভিউর পরে আমরা যোগ্যতা
দেখে তারপরে ওনাদেরকে অনবোর্ড করি। বেশিরভাগই ডাক্তার বাংলাদেশের বিদেশের থেকে ডিগ্রি নিয়ে আসা, এমনকি বিদেশে যারা ফ্যামিলি মেডিসিনে প্র্যাকটিস করেছেন তাদেরকেও অনবোর্ড করছি। কিছু ফিজিক্যালি আছেন, একজন ডাক্তার আছেন ডক্টর মোশাররফ, উনি 45 বছরের উপরে কাজ করেছেন ইউকেতে, NHS-এ। উনি ওখানে জিপি হিসাবে কাজ করতেন, উনিও কিন্তু আমাদের সাথে একজন ফ্যামিলি মেডিসিন ডক্টর হিসাবে সংযুক্ত আছেন। ওইরকম আরও কিছু ডাক্তার আছেন, ওনারাই ট্রেনিং দিচ্ছেন আমাদের জুনিয়র ডাক্তারদের। আর আমরা যেহেতু ফ্যামিলি মেডিসিনটাকে বেসিক সাধারণ যেগুলো অসুখগুলো যেগুলো আসে, যে কিভাবে সেই চিকিৎসাগুলো করব, আমাদের কিন্তু অক্লান্ত চেষ্টা যে আপনারা এমনভাবে নিজের স্বাস্থ্যর মানে নিজে চেষ্টা করে সুস্থ থাকেন যাতে আপনি অসুস্থ না হন। এখন এটা তো আর হওয়া সম্ভব না, মানুষ মাত্রই অসুস্থতা থাকবে। তো সেই জন্য আমরা কিছু কিছু নতুন জিনিস আরম্ভ করেছিলাম প্রথমেই 2017 সালে। এগুলোকে বলতাম হেলথ চেক, মেম্বারশিপ প্ল্যান, অ্যানুয়াল মেম্বারশিপ প্ল্যান এবং ইভেন প্রিমিয়াম মেম্বারশিপ প্ল্যান। প্রিমিয়াম মেম্বারশিপ প্ল্যান 1 বছরের, অ্যানুয়াল মেম্বারশিপ প্ল্যান 1 বছরের, কিছু লিমিটেড টেস্ট নিয়ে। হেলথ চেকস আপনি আমি যে কেউ যে কোনো সময় নিজের স্বাস্থ্যর কি অবস্থান আছে আমি সেটা জানবার জন্যে করতে পারি। সাথে সাথে খুব ইম্পর্ট্যান্ট যেটা আমরা মনে করি হলো নানান রকমের কমিউনিকেবল ডিজিজেস, নন কমিউনিকেবল ডিজিজেস, এবং এখন যেগুলো বেশি দেখা যাচ্ছে ঘরে ঘরে, যেরকম ক্যান্সার। তো সেই জন্য ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজ, সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস, সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজ, এইগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এই 7-8 বছর ধরে। ডায়াবেটিস নিয়েও কাজ করছেন? ডায়াবেটিস নিয়ে প্রচুর কাজ হচ্ছে এবং ডায়াবেটিস স্ক্রিনিং প্যাকেজ আছে আমাদের। প্যাকেজের লিস্ট বললে 4 দিন লেগে যাবে, 1000 খানিক প্যাকেজ আছে, কিন্তু কোনোটা বেশি আমরা পাবলিসিটি দিই অবস্থা বুঝে। ইভেন ডেঙ্গি প্যাকেজ হচ্ছে আপনার অ্যাওয়ারনেস মান্থগুলোতে, আমরা এনশিওর করি যে যাতে রাইট প্যাকেজটা আমরা সবাইয়ের কাছে তুলে ধরতে পারি। তো এটার মাধ্যম লাগে মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়াতে। আপনি বলছিলেন যে কিভাবে এটা প্রকাশ করি, সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমরা নিউজ পেপার লিফলেটস, টিভি শোজ, টক শোজ, তারপরে আপনার ছোট ছোট ভিডিওস, যে এক একটা টপিকের উপরে একজন ডাক্তার আলাপ করলেন যে কি কি জিনিস আপনাদের সাবধান হওয়া উচিত, জানা দরকার। তো সেইভাবে আমরা প্রচারগুলো চালাচ্ছি এবং কিছু কিছু জিনিস আমরা নিজেদের হাতে রাখছি, নতুন নতুন আপনাদের সবাইকে জানাবো। আমার একটা জিনিস খুব ভালো লাগে যে প্রাভা আরম্ভ হওয়ার পর প্রচুর প্রতিষ্ঠান আরম্ভ হচ্ছে যারা প্রাভাকে অনুকরণ কিছুটা করছেন, নতুনত্ব ওদের মধ্যেও আছে, কিন্তু প্রাভা তো প্রাভাই, মানে এই কনসেপ্টটি অনেকেই গ্রহণ করেছেন যে, এবং আমি তো মনে করি এটা একটা কমপ্লিমেন্ট। জি জি অবশ্যই। এবং একই সঙ্গে আমরা ভাবছি যে এই যে ফ্যামিলি মেডিসিনের এই ধারাটি যদি অনেকেই অনুসরণ করেন তাহলে সেই সেবাটি নিশ্চয়ই আরো উন্নত হবে, সুসংহত হবে। অবশ্যই। আমি যদি এবার জানতে চাই যে আপনি জানেন যে এই আমরা একটি সংস্কারের মধ্যে আছি, সব ক্ষেত্রেই সংস্কারের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য খাতে সংস্কারের কথাটি এখন চলছে এবং একটি কমিশন গঠিত হয়েছে, সে বিষয়ে আলোচনা হচ্ছে। তো দীর্ঘদিন এই হেলথ সেক্টরে থাকার পর নিশ্চয়ই আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে, আসলে দেশের বাইরে থেকে দেখেছেন, তুলনা করে দেখেছেন, কাজ করে দেখেছেন, একই সঙ্গে এদেশে কাজ করেছেন। তো এখন এই সময় এসে কি কখনো আপনার মনে হয় যে না, স্বাস্থ্য ব্যবস্থাটি এরকম হলে আসলে ভালো হতো, বা এই পরিবর্তনগুলো আনলে নিশ্চয়ই আপনার একটি স্বপ্ন রয়েছে, সেই জায়গাটির সঙ্গে জানতে চাই এবং কিছু আপনার কাছে কিছু পরামর্শ চাই যে আসলে কিভাবে আমরা হেলথ সেক্টরটিকে সাজাতে পারি। না, থ্যাংক ইউ সো মাচ। প্রশ্নটা সুন্দর, কিন্তু খুব যেরকম সহজভাবে বলেছেন অত সহজ কিন্তু উত্তরটা না। কাজটা কিন্তু সহজ মনে করলে সহজ, কঠিন বাস্তবায়ন করা কঠিন, কিন্তু সবার সহযোগিতা থাকলে নিশ্চয়ই সম্ভব। স্বপ্ন আমার আছে, কিছুটা স্বপ্ন জড়িত প্রাভার মতোই, প্রাভার সাথেই, যে 64 জেলাতেই যদি প্রাভা যেরকম চেয়েছিল যে আমরা একটা প্রতিষ্ঠান হাব
একটা আছে, আরও 2টো হবে, সব মিলিয়ে 3টা দিয়ে আরম্ভ করে আমরা আরও 30টা 40টা ছোট ছোট স্পোক করব। তো সেই কনসেপ্ট আমারও স্বপ্ন আছে যে 64টা ডিস্ট্রিক্টে যেন এরকমই ছোট প্রতিষ্ঠান হতে পারে যেখানে সম্পূর্ণ হোলিস্টিক স্বাস্থ্যসেবা সম্ভব হয়। এইখানে কিন্তু আপনার সরকারের সহযোগিতা, পলিসি মেকিং, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সবগুলোই অত্যন্ত জরুরি এবং এইগুলো উদ্যোগ আসতে হবে সরকারের থেকে। প্রাইভেট সেক্টর এগিয়ে আসবে তাদের প্রপোজাল নিয়ে, সরকারের সাথে সমন্বয় করে রুলস রেগুলেশনস করবে। আমি অত্যন্ত খুশি, আমি জানি যে হেলথ রিফর্ম কমিটি একটা তৈরি হয়েছে, ওনারা অত্যন্ত দক্ষ গ্রুপ, 11 জন মিলে ওনারা করছেন। এবং আমি একজনকে বলছিলাম তাই যে ওনারা মনে করছেন অনেক কঠিন কাজ। আমি বললাম নিশ্চয়ই কঠিন তো বটেই, তবে এটা একটা লেগেসি আপনারা রেখে যেতে পারবেন যদি সুষ্ঠুভাবে একটা ব্লু প্রিন্ট করে যেতে পারেন। আমি আমার অল্প বিস্তর ক্ষমতায় আমি আমার মাগুরায় স্টার্ট করব, আরম্ভ করেছি যাওয়া। কারণ জুলাই আগস্টের পরে যেই সুযোগ একটা পাওয়া গেছে, 71-এর পরে যে সুযোগ ছিল, আমি মনে করছি, আমি একটা ছোট মানুষ, আমি মনে করছি বিশাল একটা সুযোগ আছে। এখন যদি ঠিক মানুষ, সৎ মানুষ, যে মানুষ আসলে কাজ করবে, যার দক্ষতা আছে, যে সবাইকে নিয়ে ইনক্লুসিভভাবে এই কাজে এগিয়ে যাবে, কোনো কারণ নাই যে উন্নতি হবে না। কাজে সবার জন্যে এই আবেদনই থাকবে যে আপনারা মেরিট এটাকে প্রাধান্য দিবেন, আপনারা কোয়ালিটিকে প্রাধান্য দিবেন, আপনারা এক্সপিরিয়েন্স এবং ট্রেনিং এবং শেয়ার করেন, ধরে রেখেন না, প্রচার করেন এবং সবাই মিলে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আছে। সমৃদ্ধ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সিমিনেম আক্তার। আপনার এই স্বপ্নের সাথে আমরাও যাতে একাত্ম হতে পারি, নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবারও কথা হবে। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-কে। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে স্বাস্থ্যসেবায় ফ্যামিলি মেডিসিন, যেখান থেকে আসলে আমাদের চিকিৎসা সেবাটির সূচনা হওয়া উচিত, সেই বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচক, যিনি আসলে দীর্ঘ মেডিকেল ক্যারিয়ারের সম্মুখীন হয়ে আমাদেরকে অভিজ্ঞতার আলোকে নানা ধরনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে সত্যিকার অর্থেই ফ্যামিলি মেডিসিনের এই গুরুত্বটি তিনি তুলে ধরেছেন এবং আমরা জানি যে স্বাস্থ্যসেবার যে সংস্কারের যে বিষয়টি রয়েছে সে বিষয়ে তার স্বপ্নেও আমরা চাই যে সুন্দর একটি সুস্থ বাংলাদেশে একটি সুন্দর স্বাস্থ্যসেবা গড়ে উঠুক এবং সেখানে প্রতিটি মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।